জিএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপার প্রাইমারি সিডিপি নিয়ে। তো আপার প্রাইমারি টেটের একটি টপিক হচ্ছে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, যেটা হচ্ছে পাঠদান ও শিক্ষণের মৌলিক প্রক্রিয়া। তো শিক্ষণের মৌলিক প্রক্রিয়াকে শিক্ষা বিজ্ঞানের ভাষায় শিক্ষক নিয়ন্ত্রিত প্রক্রিয়া বলা হয়ে থাকে, যে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শিক্ষক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, প্রতিন্যাস, বিকাশ এইগুলো কিন্তু শিক্ষক নির্বাচন করে থাকেন। অর্থাৎ শিক্ষক কি বিষয় পড়াবেন এবং কিভাবে পড়াবেন সমস্ত কিছু শিক্ষক ঠিক করে থাকেন, এবং শিক্ষার্থীরা কি করবে আর কি করবে না সেটাও কিন্তু শিক্ষক করে দেন। এর ফলে কি হয়, এখানে শিক্ষকের ভূমিকা কিন্তু বেশি হয়ে থাকে, শিক্ষকের প্রাধান্য বেশি হয়ে থাকে। কিন্তু শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে চিন্তন ক্ষমতা এবং তাদের যে সৃজনশীল ক্ষমতা, সেই ক্ষমতা যাতে কোনোভাবে বাধা না পায় তার জন্য কিন্তু এই শিক্ষণের প্রক্রিয়ার কিছু কৌশল আছে। তো এখানে আমরা 4টে পদ্ধতি আলোচনা করে নেব। প্রথম পদ্ধতি হচ্ছে লার্নিং মেথড, যেটাকে বলা হয় বক্তৃতা পদ্ধতি। ডেমনস্ট্রেশন মেথড, প্রদর্শন পদ্ধতি। টিম টিচিং, দলগত পাঠদান। অ্যাক্টিভিটি বেসড ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পাঠদান। এই 4টে পাঠদানের মধ্যে আজকের ক্লাসে আমরা কিন্তু বক্তৃতা পদ্ধতি আর প্রদর্শন পদ্ধতি, এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করে নেব। প্রথমে আমরা দেখে নেব যে বক্তৃতা পদ্ধতি বা লার্নিং মেথড। বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড হলো একটি প্রাচীন প্রচলিত একমুখী শিক্ষণ কৌশল। এখানে শিক্ষক মৌখিক বিবৃতির মাধ্যমে শ্রেণীকক্ষে তথ্য উপস্থাপন করেন, শিক্ষার্থীরা শোনেন। যেটা আগেকার দিনে ছিল যে শিক্ষক সবকিছু জানেন, তিনি জ্ঞানের পরিপূর্ণ এবং তিনি কিন্তু সমস্ত বিষয়টা বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরা শুধুমাত্র শোনে। এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া, মানে এখানে শিক্ষার্থীদের ভূমিকা খুবই কম, শিক্ষক যা বলবে শিক্ষার্থীরা কিন্তু তাই করবে। এটাই হচ্ছে কিন্তু বক্তৃতা পদ্ধতি বা লার্নিং মেথড। এরপর এই পদ্ধতির আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নেব। এই বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, কারণ এখানে শিক্ষকই এখানে প্রধান বক্তা এবং সমস্ত তথ্য কিন্তু শিক্ষকের কাছে আছে। শিক্ষক কিন্তু সেই তথ্যগুলোকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে। এরপর একমুখী যোগাযোগ। তথ্য প্রধানত কি হয়, শিক্ষক থেকে শিক্ষার্থীদের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ শিক্ষক তার যে জ্ঞান আছে সেটা কিন্তু তিনি শিক্ষার্থীদেরকে প্রদান করে থাকেন। শৃঙ্খলিত উপস্থাপন। তথ্য একটি নির্দিষ্ট নিয়ম বা ছকে সাজিয়ে কিন্তু উপস্থাপন করা হয়, কারণ এই পদ্ধতিতে যখন শিক্ষক পাঠ পরিকল্পনা করেন তিনি কিভাবে পড়াবেন এবং সেটা কিভাবে বাস্তবে রূপায়ণ করবেন সেই পরিকল্পনা কিন্তু শিক্ষক করে থাকেন, এবং শিক্ষক কিন্তু সেই পদ্ধতি বা সেই নিয়মের মাধ্যমেই কিন্তু পড়াটা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে থাকে। এটাই হচ্ছে বক্তৃতা পদ্ধতি। এই পদ্ধতিকে কিভাবে আরো উন্নত করা যায় এবার আমরা সেগুলো দেখে নেব। প্রথম হচ্ছে গতি, মুভমেন্ট। অর্থাৎ শিক্ষক যখন পড়াচ্ছেন তখন শিক্ষকের নড়াচড়া বা শিক্ষকের অঙ্গিভঙ্গি, শিক্ষকের পড়ানোর স্পিড, এইগুলো বিষয় হচ্ছে গতি থেকে আসছে, মানে এটাকেই কিন্তু বলা হয় গতি, যেটা থেকে কিন্তু বক্তৃতাদান পদ্ধতিকে আরো উন্নত করা সম্ভব। যদি শিক্ষক পড়ানোর সময় একটা নির্দিষ্ট জায়গায় চুপচাপ বসে পড়ান বা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়াচ্ছেন, তিনি নড়াচড়াও করছেন না, কিছু না, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ চলে যাবে। শিক্ষক যদি বিভিন্ন গতির মাধ্যমে একটা নির্দিষ্ট ছন্দে পড়াতে থাকেন তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয়টা সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং বক্তৃতাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষণটাও কিন্তু আরো ভালো। অঙ্গিভঙ্গি। শিক্ষক পড়ানোর সময় কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারেন বা তার নড়াচড়ার উপরে বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি, তার আবেগ, অনুভূতি, এই সমস্ত বিষয়গুলো দিয়ে কিন্তু তিনি বিষয়টিকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন যাতে শিক্ষার্থীরা সেটা বুঝতে পারে। এরপর হচ্ছে বক্তব্য প্রকাশের মধ্যে বৈচিত্র্য আনা। শিক্ষক যে বিষয়টা পড়াচ্ছে মানে সেই বিষয়টিতে যখন তিনি ছাত্রদের সামনে উপস্থাপন করছেন সেই মডুলেশন করতে হবে, অর্থাৎ ভয়েস মডুলেশন। কোনো সময় উচ্চ স্বরে কথা বলা বা কোনো বিষয়টাকে একটু আওয়াজটাকে কমিয়ে নেওয়া, তার গলার ভয়েসটাকে চেঞ্জ করা। তো এই ভয়েস মডুলেশনের উপরেও কিন্তু একটা পড়া শুনতে বা বুঝতে সেটা কিন্তু সুবিধা হয়, শিক্ষার্থীদের সেই বিষয়টার প্রতি আগ্রহ জন্মায়।
এটাই হচ্ছে মডুলেশন বা বক্তব্য প্রকাশের মানে বৈচিত্র্য না একঘেয়ে একই রকম খুব জোরে জোরে চিৎকার করে পড়াচ্ছে বা কোনো সময় এমন আস্তে আস্তে পড়াচ্ছেন যে সেটা কানে শোনাই যাচ্ছে না। তো এরকম হলে হচ্ছে কিন্তু চলবে না। একটা বক্তব্য যে প্রকাশ করছে তার কিন্তু একটা নির্দিষ্ট সুর ছন্দ এগুলো থাকতে হবে এবং তার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের সামনে বৈচিত্র্য আনা সম্ভব হবে। এরপর কি কেন্দ্রীকরণ বা ফোকাসিং, মানে শিক্ষক যে বিষয়টা পড়াচ্ছেন সেই বিষয়টার প্রতি শিক্ষার্থীদের ফোকাস আছে কিনা, তারা সেই বিষয়টা মনোযোগ দিয়ে শুনছে কিনা। তো তাদের সেই বিষয়টার প্রতি শিক্ষককে কিন্তু মনোযোগী করতে হবে। কিভাবে করবেন না, ভার্বাল ফোকাসিং, যে তিনি হয়তো বোর্ডে কিছু লিখছেন তখন কিন্তু তিনি স্টুডেন্টদেরকে বলতে পারেন যে বোর্ডের দিকে তাকাও বা এই ছবিটা দেখো। তো এইভাবে কিন্তু তিনি বলে কিন্তু তাদেরকে ফোকাসটা সেই জায়গায় নিয়ে আসতে পারেন বা তার মনোসংযোগ, শিক্ষার্থীদের মনোসংযোগটা কিন্তু সেই দিকে আনতে পারেন। এছাড়া হচ্ছে কি গেস্টারাল ফোকাসিং, অর্থাৎ শিক্ষক বোর্ডে কিছু লিখলেন, কোনো ইম্পর্টেন্ট জায়গা সেই জায়গায় তিনি একটু দাগ দিয়ে দিলেন, তিনি কোনো মার্ক করে দিলেন যে এই জায়গাটা তোমরা দেখো। তো এটা হচ্ছে গেস্টারাল ফোকাসিং, যেটা শিক্ষক কিন্তু মার্ক করে দিচ্ছে সেই জায়গায় শিক্ষার্থীদের মনোযোগটাকে নিয়ে আসার জন্য। ভার্বাল কাম গেস্টার ফোকাসিং, অর্থাৎ শিক্ষক যখন পড়াচ্ছেন সেই সময় হয়তো মানচিত্রে কোনো একটি নির্দিষ্ট স্থান দেখিয়ে শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করছেন। এখানে কি হচ্ছে, শিক্ষার্থীকে সেই বিষয়টাকে বলছেন মানচিত্রের মধ্যে জায়গাটা খুঁজে এবং সেখানে মার্ক করে দিচ্ছেন। তো এটা হচ্ছে ভার্বাল কাম গেস্টারাল ফোকাসিং। পজিং, শিক্ষক বলতে বলতে পড়ানোর মাঝে কোনো সময় ইচ্ছাকৃত ভাবে কোনো সময় চুপ থাকলেন কিছুক্ষণ। এই সময় কি হলো না, শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে নিজেরা আত্মস্থ করতে পারলো এবং শিক্ষার্থীদের চিন্তা ভাবনার সুযোগ দিতে হবে। একটা ক্লাস চলাকালীন শিক্ষক যদি কন্টিনিউ বকে যায় তাহলে শিক্ষার্থীরা চিন্তা করার সুযোগই পাবে না। তো কি হয়, শিক্ষার্থীদেরকে চিন্তা করার জন্য শিক্ষককে মাঝে মাঝে ইচ্ছাকৃত ভাবে কিছুক্ষণের জন্য কিন্তু বিরতি নেওয়া বা চুপ থাকা দরকার হয়। তো এটাকেই বলা হচ্ছে কিন্তু পজিং। অডিও ভিজুয়াল সুইচিং, অডিও ভিজুয়াল সুইচিং অর্থাৎ শিক্ষক হয়তো বলতে বলতে কোনো একটা জিনিস দেখাচ্ছেন, যেমন স্লাইড প্রেজেন্টেশন হতে পারে। শিক্ষক হয়তো বিষয়টা সম্পর্কে ক্লাসে একটু কিছু বলে নিলেন এবং তারপর কিন্তু সেই বিষয়টিকে তিনি স্লাইডের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করলেন। এক্ষেত্রে কি হলো, শিক্ষার্থীরা শুনে তারপর সেটা দেখবে। এক্ষেত্রে অডিও থেকে ভিডিওতে কিন্তু সুইচ করে গেল। তো এটাকেই বলা হয় কিন্তু অডিও ভিজুয়াল সুইচ। দ্য স্কিল অফ এক্সপ্লেনেশন, অর্থাৎ শিক্ষক কিন্তু যে বিষয়টা শিক্ষার্থীদের সামনে বোঝাচ্ছে সেই বিষয়টাকে এক্সপ্লেন করার দক্ষতা, শিক্ষকের ব্যাখ্যা করার ক্ষমতা এবং শিক্ষার্থীরা সেই বিষয়টা কতটা আত্মস্থ করতে পারছে সেই বিষয়টাকে ব্যাখ্যা করা, এটাই হচ্ছে দ্য স্কিল অফ এক্সপ্লেনেশন। এরপর আমরা দেখব যে এই লেকচার পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা, যেমন হচ্ছে অর্থ সাশ্রয়ী, কোনো অতিরিক্ত ল্যাবরেটরি ব্যয়বহুল উপকরণের প্রয়োজন হয় না, কারণ এখানে শিক্ষক নিজের জ্ঞান ভান্ডারে পরিপূর্ণ, তিনি তার যা জ্ঞান আছে সেটাই শিক্ষককে প্রদান করে দেন। তো এখানে কিন্তু খরচের খুব একটা বেশি দরকার হয় না। তো এটা কিন্তু অর্থ সাশ্রয়। সময় সাশ্রয়ী, অল্প সময়ে বিশাল পাঠ্যক্রম বা সিলেবাস শেষ করা যায়। শিক্ষক নিজের ইচ্ছা মতো পাঠদান পরিকল্পনা করতে পারেন, পূর্ব পরিকল্পনা করেন এবং শিক্ষক কিন্তু একটি অল্প সময়ের মধ্যে একটা বিস্তৃত সিলেবাসকে সেই সময়ে রাখলেন এবং সেটা কিন্তু তিনি শুধুমাত্র ছাত্রদের সামনে বক্তৃতা দিলেন। তো এটা হচ্ছে সময় সাশ্রয়ী। বড় দলের উপযোগী, একই সঙ্গে অনেক শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাদান কিন্তু করা সম্ভব। যেমন কলেজে লেকচারে পড়ানো হয়, কারণ হচ্ছে কি সেক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স অনেক বেশি থাকে এবং অনেক শিক্ষার্থীকে একসঙ্গে পড়ানো হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো বিষয়টিকে শিক্ষক নিজের মতন করে শুধু সেই বিষয়টা উপস্থাপন করে দেন। তো এটাই হচ্ছে লেকচার পদ্ধতি। এটা বড় জায়গায় কিন্তু সাধারণত লেকচার পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে অনেকজনকে একসাথে শিক্ষক কিন্তু আলাদা আলাদা ভাবে পড়াতে সক্ষম নন, সেক্ষেত্রে কিন্তু লেকচার পদ্ধতি ব্যবহার করা যায়। সীমাবদ্ধতা কি, নিষ্ক্রিয় শিক্ষণ, শিক্ষার্থীরা এখানে শুধু শ্রোতা হিসাবে থাকে, তাদের সক্রিয় অংশগ্রহণ কিন্তু থাকে না। এক্ষেত্রে যদি শিক্ষার্থীদের বয়স কম হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের এখানে নিষ্ক্রিয় শিক্ষণ ঘটে থাকে। বয়সের অনুযায়ী কিন্তু শিক্ষাদানের পদ্ধতিরও পার্থক্য কিন্তু ঘটে থাকে। এখানে যেহেতু আমরা আপার প্রাইমারি লেভেলে পড়বো, তো সেখানে আপার প্রাইমারি লেভেলে শিক্ষার্থীদের বয়স অনুযায়ী কিন্তু এগুলোকে আমরা আলোচনা করবো। তো এক্ষেত্রে হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় শিক্ষণ ঘটে থাকে, অর্থাৎ একটা 6 to 8 এর যদি ছাত্রছাত্রীদেরকে এই লেকচার মেথডে পড়ানো হয় তারা কিন্তু শুধুমাত্র টিচারের কথাটা শুনবে, তারা কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করবে না বা সেই বিষয়টাকে বুঝতেও পারবে না এবং সেখানে জিজ্ঞাসা করারও কিন্তু কোনো সুযোগ থাকছে না। তো এটাই হচ্ছে তাদের নিষ্ক্রিয় শিক্ষণ, একবার শুনছে এবং তারপর শুনতে সেটা ভুলে যাবে, তাহলে কিন্তু তার কিন্তু শিক্ষণটা কিন্তু সম্পূর্ণ হলো না।
ব্যক্তিগত বৈষম্যের অবমূল্যায়ন। সব শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা সমান নয়, কিন্তু লেকচারে তা মাপা যায় না। যখন আমরা কোনো উঁচু ক্লাসের শিক্ষার্থীদের পড়াচ্ছি তখন কিন্তু তাদের যেহেতু একটা বয়স হয়েছে বা তাদের বোঝার ক্ষমতা আছে, সেক্ষেত্রে কিন্তু লেকচার মেথড কাজ করতে পারে। কিন্তু ছোটদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়, কারণ লেকচার মেথড তাদের সবার কিন্তু বোঝার ক্ষমতা এক নয়। তো এখানে কিন্তু মাপার কোনো জায়গা নেই যে সবাই বুঝতে পেরেছে কিনা। স্থায়ী জ্ঞানের অভাব। অনেক সময় শিক্ষার্থীরা শুধু তথ্য টুকে নেয়, গভীর ধারণা কিন্তু তৈরি করে না। শিক্ষার্থীদেরকে যদি লেকচার মেথডে পড়ানো হয়ে থাকে তাহলে কিন্তু তারা শুধু ডাটাগুলোকে খাতায় নোট করে নেবে, কিন্তু তার সম্পর্কে যে ডিটেলসে বোঝা, সেই বোঝা কিন্তু শিক্ষার্থীদের হয়ে ওঠে না। এরপর আমরা দেখে নেব ডেমনস্ট্রেশন পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতি। এই পদ্ধতিটা কি? প্রদর্শন পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতি হলো এমন একটি শিক্ষাদান কৌশল যেখানে শিক্ষক কোনো বাস্তব ঘটনা, প্রক্রিয়া, তত্ত্ব বা পরীক্ষা উপকরণের সাহায্যে সরাসরি শ্রেণীকক্ষে করে দেখান এবং মৌখিক ব্যাখ্যার মাধ্যমে তার শিক্ষার্থীদেরকে শেখান। এর মূল বৈশিষ্ট্যগুলো হলো প্রত্যক্ষ অভিজ্ঞতা, ধাপে ধাপে উপস্থাপন এবং শিক্ষার্থীদের সক্রিয় পর্যবেক্ষণ। অর্থাৎ আমরা কোনো জিনিস যখন শিখছি, সেই বিষয়টা যদি সরাসরি আমরা কাজে করে দেখছি সেই শেখাটা কিভাবে হচ্ছে বা ঘটনাটা কিভাবে ঘটছে, এটাই হচ্ছে প্রতিপাদন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। শিক্ষক এক্ষেত্রে কি করেন, যে বিষয়টি শিক্ষার্থীদের সামনে পড়াবেন সেই বিষয়টি কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু তিনি পরীক্ষা করার সুযোগ রাখেন এবং শিক্ষার্থীরা সেটা হাতে কলমে কাজ করে দেখে ব্যবহারিকভাবে সেটা কাজ করেন এবং সেটা দেখে কিন্তু সেই জিনিসটা শিখতে পারছে, সেখান থেকে কিন্তু তথ্য আহরণ করতে পারছে। এটাকেই বলা হয় কিন্তু প্রতিপাদন পদ্ধতি। এর মূল বৈশিষ্ট্য বা নীতিগুলো কি? বাস্তব উপস্থাপন। তত্ত্বের চেয়ে কাজের চাক্ষুষ প্রমাণ বেশি গুরুত্ব পায়। এখানে কোনো একটা তত্ত্ব যেমন লেকচার মেথডে ছিল, শিক্ষক যা বলবেন সেটাই কিন্তু শুনে শিক্ষার্থীকে মনে রাখতে হবে। এখানে কিন্তু সেটা নয়, এখানে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার কিন্তু সুযোগ থাকছে। কোন ঘটনাটা কেন ঘটছে, কি হবে সেই কারণটা, তো সেটা হচ্ছে বোঝা যাবে এই বাস্তব উপস্থাপনের মাধ্যমে। সহজ থেকে জটিল বিষয়, অর্থাৎ বড় ও কঠিন প্রক্রিয়াকে ছোট ছোট ধাপে ভাগ করে কিন্তু এখানে কাজটাকে শেখানো হয়ে থাকে। দৃশ্যমানতা, ক্লাসের সব শিক্ষার্থীর কাছে প্রদর্শনটি যেন স্পষ্ট হয় তা নিশ্চিত করা। অর্থাৎ শিক্ষক যে বিষয়টা করে দেখাচ্ছেন যে এই কারণটা কি, মানে যদি বলা হয় যে একটা অক্সিজেন ভর্তি বাক্সে একটি দেশলাই কাঠিকে ভরে দেওয়া হলো, তাহলে কি হবে সেই দেশলাই কাঠিটা, তো এটা কি হবে সেটা যদি শিক্ষক বলে দেয় সেটা যতটা না শিক্ষার্থী বুঝবে, কিন্তু শিক্ষক যদি সেই বিষয়টা করে দেখান যে একটা অক্সিজেন ভর্তি বাক্সের মধ্যে একটা দেশলাই কাঠিকে ভরে দেওয়া হলো, সেখানে কি ঘটনা ঘটলো, সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশি আকর্ষণীয় এবং বোধগম্য হয়ে থাকে এবং এইভাবে কিন্তু তারা কোনো একটা জটিল বিষয়কেও কিন্তু সহজে শিখতে পারে। তো এই বিষয়ের কিছু কিন্তু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো কি? সহজবোধ্যতা। অত্যন্ত কঠিন জিনিসকে কিন্তু আমরা সহজেই এই পদ্ধতিতে শিক্ষা লাভ করতে পারি। স্থায়ী শিখন, যদি শিক্ষার্থী দেখে যে দেশলাইয়ের কাঠি অক্সিজেনের বাক্সে ভরে দিলে কি ঘটনা ঘটে, আর যদি সেটা সে শোনে, তাহলে কিন্তু শুনে যতটা না সে মনে রাখতে পারবে, সে কিন্তু সেই ঘটনাটাকে দেখে বেশি মনে রাখতে পারবে। তাই এটা কিন্তু স্থায়ী শিখন এবং মনোযোগ আকর্ষণ, এই ধরনের বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে থাকে এবং শিক্ষার্থীরা কিন্তু আগ্রহ ভাবে থাকে যে আমরা যে কাজটা জানবো বা যে বিষয়টা শিখবো সেটা কিন্তু আমরা হাতে কলমে কাজ করতে পারছি। তো এই বিষয়টা কিভাবে হয় সেই বিষয়ের প্রতি কিন্তু তাদের একটা আলাদা আগ্রহ থাকে। এটা হচ্ছে মনোযোগ আকর্ষণ। অসুবিধা কি? শিক্ষার্থী কেন্দ্রিক নয়, মানে শিক্ষক কি করেন এটা পুরোটাই শিক্ষক নির্ভর, মানে শিক্ষক কি বিষয়টা শেখাবেন সেটা শিক্ষকের উপর নির্ভর করছে এবং শিক্ষক নিয়ন্ত্রিত একটি পদ্ধতি। সব বিষয়ের জন্য কিন্তু উপযোগী নয়, সব ধরনের পাঠ্য বিষয় এই পদ্ধতিতে পড়ানো হয় না। কারণ ইতিহাসের কোনো বিষয়কে ব্যবহারিক পদ্ধতি দিয়ে পড়ানো সম্ভব নয়। গুপ্ত যুগ বা মৌর্য যুগ, এই ঘটনাটাকে আমি কি ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই পড়াতে পারবো না, তো এই বিষয়টা কিন্তু পড়ানো সম্ভব নয়। তাই সমস্ত বিষয়ের জন্য এই পদ্ধতি উপযোগী নয়। উপকরণের অভাব, কিন্তু এই যে বিষয়গুলোকে ব্যবহারিক প্রয়োগ করতে হবে তার জন্য কিন্তু যথাযথ উপকরণ দরকার হয়ে থাকে। কোনো একটা ম্যাপ বানিয়ে দেখানো বা কোনো একটা মডেল তৈরি করা, কোনো একটা ল্যাবরেটরিতে টেস্ট করা, তার জন্য কিন্তু অনেক কিছু উপকরণ সামগ্রী দরকার হয়, যেগুলো হয়তো সবসময় স্কুলে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই উপকরণের অভাবগুলো দেখতে পাওয়া যায়। তাই এই পদ্ধতিতে কিন্তু এই উপকরণের অভাব থাকলে এই পদ্ধতিতে পাঠদান কিন্তু সম্ভব নয়। তো এগুলো হচ্ছে অসুবিধা। এই দুটো পদ্ধতি ছাড়াও আরো দুটো পদ্ধতি আছে, প্রথমেই বলেছিলাম, যেটা হচ্ছে দলগত পাঠদান এবং সক্রিয়তা ভিত্তিক পাঠদান। এই পদ্ধতি দুটো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।